আমাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন আছেন, যাদের বয়স 60 বা তারও বেশি, তাদের মধ্যে কিন্তু অনেক হেলথ রিলেটেড প্রবলেম থাকে, যেমন গ্যাসের প্রবলেম, কনস্টিপেশন বা ঘুমের প্রবলেম বা আর্থ্রাইটিসের প্রবলেম। তো অনেকেই ভাবেন এটা এজ রিলেটেড প্রবলেম, আসলে কিন্তু সেটা এজ রিলেটেড প্রবলেম না, এটা লাইফস্টাইল রিলেটেড প্রবলেম। কারণ আমি আমার 25 ইয়ার্স অ্যাজ এ এক্সপিরিয়েন্স অ্যাজ এ ডক্টর আমি দেখেছি এই সায়েন্স ব্যাক কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জ করা যায়, তাহলে এই প্রবলেমগুলো থেকে অনেকটাই সুরাহা পাওয়া যায়। তো আজ আমরা আসুন আলোচনা করি 5টি কমন প্রবলেম যেটা সিনিয়র সিটিজেন্সদের হয়ে থাকে, আর কি সিম্পল লাইফস্টাইল চেঞ্জ করলে সেই প্রবলেম থেকে সেটা ওরা মুক্তি পেতে পারেন। তার মধ্যে প্রথম যেটা প্রবলেম, সব থেকে কমন যেটা প্রবলেম এল্ডারলিদের মধ্যে, সেটা হচ্ছে ঘুমের প্রবলেম। তো ঘুমের প্রবলেমের মধ্যে অনেকেই ঘুমোতে যখন যান ঘুম আসে না, অনেক ক্ষেত্রে বারবার ঘুম ভেঙে যায়, বা কখনো কখনো ঘুম মানে রিফ্রেশিং হয় না, লাইট ঘুম হয়, ডিপ গাঢ় ঘুম হয় না। তো এই ঘুম না হওয়ার পেছনে বা পুয়ার কোয়ালিটি স্লিপের পেছনে কিন্তু অনেক কারণ আছে। তো সেই কারণগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব, কিন্তু সবথেকে মেইন এটার পেছনে যে মেইন কারণ সেটা হচ্ছে আমাদের ঘুমের যে টাইম টেবিল, সেটা টাইম টেবিল ঠিক থাকে না। আমরা যে টাইমে ঘুমোচ্ছি আর যে টাইমে উঠছি সেটা যদি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘুম ঠিক থাকবে না, আমাদের ঘুম কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ভালো হবে না। তো ঘুমের টাইম টেবিল আপনাকে ফিক্স করতে হবে। যে টাইমে ঘুমোচ্ছেন মোটামুটি সেম টাইমে ঘুমোবেন, যে টাইমে উঠছেন মোটামুটি সেম টাইমে উঠবেন। আপনার টাইম হয়তো বা ডিফারেন্ট হতে পারে, কেউ হয়তো বা 10টায় ঘুমোচ্ছেন, কেউ হয়তো বা 9:30টায় ঘুমোচ্ছেন, কেউ হয়তো বা 11টায় ঘুমোচ্ছেন, কিন্তু ঘুমের টাইম আর ওঠার টাইম মোটামুটি সেম রাখবেন। সেকেন্ড প্রবলেম, আজকাল মডার্ন যুগে যেটা প্রবলেম সেটা হচ্ছে এক্সেসিভ মোবাইল ফোন কনজামশন। আমরা দিনের বেলা হোক রাত্রির বেলা হোক মোবাইল ফোন সবসময় দেখছি, আর মোবাইল ফোন বা ল্যাপটপ বা টিভি থেকে যেটা ব্লু লাইট বেরোচ্ছে সেটা আমাদের কিন্তু ঘুমের ব্যাঘাত করছে। তো সন্ধ্যার পর থেকে মোবাইল ফোন যদি আপনি এক্সেসিভলি ব্যবহার করছেন, আপনার সেটা ঘুমের ব্যাঘাত হবে। তেমনই চা বা কফি, স্পেশালি সন্ধ্যার পর যদি আপনি চা বা কফি নিচ্ছেন, সেটা থেকেও কিন্তু আপনার ঘুমের প্রবলেম হবে। তেমনই যদি আপনার এক্সারসাইজ অত ভালো না হয়, স্পেশালি সকালে উঠে যদি আপনি মর্নিং ওয়াকে না যান, আপনার যদি সান এক্সপোজার ততটুকু না থাকে, তাহলেও সেটা থেকে আপনার ঘুমের সমস্যা হবে। এবং আপনার খাবার দাবার যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে, আজকাল মোটামুটি সবারই খাবার দাবারে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে, তো সেই ম্যাগনেসিয়ামের যদি ঘাটতি থাকে তাহলে সেটা থেকেও ঘুমের আপনার সমস্যা হবে। ম্যাগনেসিয়াম নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ম্যাগনেসিয়ামের উৎস কী কী, কীভাবে আপনি ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন, সেটা আপনি আমাদের প্লেলিস্টে গিয়ে আপনি সেটা দেখতে পারেন। তো ঘুমের যেটা প্রবলেম সেটা শুধু কোয়ান্টিটি প্রবলেম না, মানে আপনি কত সময় ধরে ঘুমোচ্ছেন সেটা প্রবলেম না, ডেফিনেটলি সেটা একটা প্রবলেম। আপনার এডুকেট টাইম দিতে হবে, ঘুমে 7-8 ঘন্টা ঘুমোতে হবে, কিন্তু সেটার সঙ্গে কোয়ালিটিরও ইস্যু আছে ঘুমে। ঘুম বেসিক্যালি একটা থাকে ডিপ ঘুম, একটা হচ্ছে ডিপ না, যেটা আমরা বলি এনআরইএম স্লিপ বা রেম স্লিপ। তো ডিপ ঘুমের আমরা অনেক হেলথ বেনিফিট আছে। তো ডিপ ঘুম বেসিক্যালি কী করে, আমাদের যে ব্রেইন অ্যাক্টিভিটি, ব্রেইনকে রিকভার করতে সাহায্য করছে। পুরো দিনে আমাদের ব্রেইন ফ্যাটিগ হয়, রাত্রিবেলা যদি আমাদের ডিপ ঘুম ভালো হয় তাহলে আমাদের ব্রেইন রিকভার হয়। তেমনই আমাদের মেমোরির জন্য ডিপ ঘুম ইম্পর্টেন্ট। আমাদের নতুন যে লার্নিং, নতুন নতুন জিনিস যা শিখছি, টেকনিক্যাল জিনিস শিখছি, সেটা যদি ভালোভাবে শিখতে হয় তাহলে ডিপ ঘুম ইম্পর্টেন্ট। তার জন্য বাচ্চাদের যারা পড়াশোনা করছে ওদের জন্য ডিপ ঘুম ইম্পর্টেন্ট। তেমনই বয়স্কদের জন্য ডিপ ঘুম ইম্পর্টেন্ট, কারণ ডিপ ঘুম না হলে আপনার নিউরোডিজেনারেটিভ ডিজিজ, যেমন বিভিন্ন টাইপের ডিমেনশিয়া, সেই ডিমেনশিয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো ডিপ ঘুম তেমন রিফ্রেশিং স্লিপের জন্য ইম্পর্টেন্ট। আপনাকে ঘুম থেকে উঠে যদি রিফ্রেশ রাখতে হয়, বা তরতাজা যদি আপনি ফিলিং আপনার যদি আনতে হয়, তাহলে সেটা কিন্তু ডিপ ঘুম আপনাকে দেয়। তো ডিপ ঘুম বিভিন্ন ব্রেইনের জন্য ইম্পর্টেন্ট, ব্রেইনের ফাংশনের জন্য ইম্পর্টেন্ট। তেমনই আমাদের হার্টের জন্য কিন্তু ডিপ ঘুম খুব ইম্পর্টেন্ট। কারণ গাঢ় ঘুম না হলে, ডিপ স্লিপ না হলে, ডিপ স্লিপ কী করছে, আপনার যখন ডিপ স্লিপে আপনার পালস রেট কমে যায়, আপনার ব্লাড প্রেশার কমে যায়, তো সেটা হার্টকে প্রোটেকশন দেয়। তেমনই গাঢ় ঘুম বা ডিপ স্লিপ আপনার ইমিউনিটিকে বাড়িয়ে দেয়, আপনার গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ায়। গ্রোথ হরমোন আমাদের বিভিন্ন বডি রিপেয়ার, মাসেল বা অন্যান্য জিনিস রিপেয়ারে সাহায্য করছে। তো ডিপ ঘুম এর অনেক ফাংশন আছে আমাদের বডিতে। আর এই গাঢ় ঘুম বা ডিপ ঘুম যেটা হচ্ছে সেটা আর্লি পার্ট অফ দ্য নাইটে হয়। আপনি যত লেট ঘুমোবেন আপনার ডিপ ঘুম কিন্তু আপনার কম্প্রোমাইজ হতে থাকবে। সাপোজ কেউ একজন 10টায় ঘুমোলো আর 6টার সময় উঠলো, মানে 8 ঘন্টা উনি ঘুমোচ্ছেন। আরেকজন, ওনারই একজন বন্ধু, উনি
রাত্রিবেলা 1টায় ঘুমোচ্ছেন আর 9টার সময় উঠছেন, দুজনই কিন্তু 8 ঘন্টা ঘুমোচ্ছেন, কিন্তু যিনি একটু আগে আগে ঘুমোচ্ছেন 10টা নাগাদ ঘুমোচ্ছেন, ওনার কিন্তু যে ডিপ স্লিপ সেটা বেটার হবে, ডিপ স্লিপের কোয়ান্টিটিটা বেটার হবে অ্যান্ড কোয়ালিটিটা বেটার হবে। যিনি পরে ঘুমোচ্ছেন অ্যান্ড পরে উঠছেন, ওনার ডিপ স্লিপটা কম্প্রোমাইজ থাকবে। আর আমরা অলরেডি জেনে নিলাম ডিপ স্লিপ আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের হেলথের জন্য কেন এত ইম্পর্টেন্ট। তো তার জন্য আমাদের যদি গুড কোয়ালিটি অফ লাইফ লাগে, আমাদের ঘুম যদি ভালো রিফ্রেশিং হতে হয়, আমাদের ডিপ ঘুম বাড়াতে হবে। সেটা বাড়ানোর জন্য কী করতে হবে? ওয়ান্স এগেইন আমাদের আগে আগে খাবার দাবার খেতে হবে, লাইট ডিনার করতে হবে, খাবার আর ঘুমের মধ্যে 3 ঘন্টার মতো গ্যাপ দিতে হবে। আমাদের মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট সন্ধ্যাবেলা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তেমনই আমাদের রাত্রিবেলা কিছু রিল্যাক্সিং অ্যাক্টিভিটি আমরা করতে পারি ঘুমের আগে, যেমন বই পড়তে পারি বা মিউজিক শুনতে পারি, বা আমরা ঘুমের আগে একটু গরম জলে চান করতে পারি। তো এই কয়েকটা জিনিস করলে আপনার যেটা বেডরুম, সেই বেডরুম বেসিক্যালি কুল থাকতে হবে, নয়েজ ফ্রি থাকতে হবে, এটার যেন খুব বেশি লাইট না আসে সেটা মাথায় রাখতে হবে। তো এই কয়েকটা জিনিস করলে আপনার গাঢ় ঘুম বা ডিপ স্লিপ আপনার অগমেন্ট হবে। তো ঘুমের যেমন একটা মেন প্রবলেম এল্ডারলিজদের, সিনিয়র্সদের ক্ষেত্রে, আরেকটা মেন প্রবলেম সিনিয়র্সদের ক্ষেত্রে সেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট অ্যাওয়েকেনিং, বারবার ঘুম থেকে ওঠা টয়লেটে যাওয়ার জন্য, বারবার টয়লেট পায়, ইউরিনে যেতে হয়। তো সেটার পেছনে অনেক কারণ থাকে, প্রোস্টেটের সমস্যা একটা কারণ। তো এটা যদি আপনার হয়, বারবার যদি আপনাকে উঠে যেতে হয়, রাত্রিবেলা 3-4 বার উঠছেন, তাহলে আপনি নিউরোলজিস্টের সঙ্গে আপনি যোগাযোগ করুন, হয়তো বা প্রোস্টেটের সমস্যা থাকতে পারে। তেমনই অন্যান্য কিছু সিম্পল লাইফস্টাইল অবলম্বন করলে সেই ডিপ, আপনার যে ফ্রিকুয়েন্ট যেটা অ্যাওয়েকেনিং, সেটা থেকে আপনি রেহাই পেতে পারেন। যেমন ওয়ান্স এগেন একটু আগে ভাগে আপনাকে খাবার খেতে হবে, খাবার আর ঘুমের মধ্যে একটা গ্যাপ দিতে হবে। আপনার 6টার পর বা সন্ধ্যাবেলার পর টি কফি খাবেন না। কোনো ক্ষেত্রে আমরা কিছু ওষুধ ব্যবহার করি, যেমন ডায়াবেটিসের ওষুধ বা ব্লাড প্রেশারের ওষুধ, যেটা ইউরিনেশন বাড়িয়ে দেয়। তো সেই ওষুধগুলো লেটার পার্ট অফ দ্য ডেতে না নিয়ে আর্লি পার্ট অফ দ্য ডেতে নেবেন। তেমনি রাত্রিবেলা স্পেশালি ডিনারের আগে স্পেশালি 1/2 hour 45 মিনিটস আপনার পাকে একটু উঁচু করে রাখতে হবে। সেটাতে কী হবে? আপনার ফ্লুইড রিডিস্ট্রিবিউশন হবে, সেটা থেকে আপনার রাত্রিবেলা উঠে ইউরিনে যেতে হবে না। এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেটা করলে আপনি ফ্রিকুয়েন্ট ইউরিনেশন থেকে আপনি সেটা নিজেকে রেহাই দিতে পারেন। তেমনই আপনার যে জল যেটা খাবেন, সেটাও একটু স্মার্টলি আপনাকে খেতে হবে। যখনই সকালবেলা আপনি উঠবেন, সকালে উঠে 1 গ্লাস আপনি জল খান, আর পুরো দিনে এভরি আওয়ারলি আপনি 1 গ্লাস জল খেতে পারেন। কিন্তু রাত্রিবেলা ঘুমের 3 থেকে 4 ঘন্টা আগে কিন্তু আপনাকে এত ফ্রিকুয়েন্টলি জল খেলে আপনার সমস্যা হবে। রাত্রিবেলা ঘুমের 3-4 ঘন্টা আগে আপনাকে ম্যাক্সিমাম 500 ml জল নেবেন, তার বেশি নেবেন না। কারণ কী হয়, সন্ধ্যাবেলার পর থেকে আমাদের যে কিডনি ফাংশন, সেই কিডনির যে ইউরিন কনসেন্ট্রেটিং করার যেটা ক্ষমতা, সেটা কমে যায়। তার মানে হচ্ছে আমাদের বিকেলবেলা আমাদের ইউরিনের পরিমাণ বেড়ে যায়, বা কিডনির ফাংশনের জন্য ইউরিনের পরিমাণটা বেড়ে যায়। তো তার জন্য আপনাকে এইভাবে জল খেতে হবে। স্পেশালি ঘুমোতে যাওয়ার 3-4 ঘন্টা আগে জলের পরিমাণটা আপনাকে 500 ml এর বেশি কখনোই খাওয়া উচিত না। আর সিপটা কম পরিমাণে নেবেন, একসঙ্গে নেবেন না। দিনের বেলা যেমন 1 গ্লাস জল আপনি একসঙ্গে নিয়ে নিতে পারেন, কিন্তু রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা থেকে আপনি সিপ সামান্য পরিমাণে জল নেবেন। তো ওরকম করলে আপনার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হবে না। কারণ ফ্রিকুয়েন্ট ইউরিনেশন অ্যাকচুয়ালি এইজ রিলেটেড প্রবলেম না, এটা বেসিক্যালি লাইফস্টাইল প্রবলেম, এটা হ্যাবিট প্রবলেম, এটা মেডিকেশন প্রবলেম। তো সামান্য একটু লাইফস্টাইল চেঞ্জ করলে আপনি অনেকটাই সেটা আয়ত্তে আনতে পারবেন। তো স্লিপ যেমন একটা মেজর প্রবলেম, ফ্রিকুয়েন্ট রাত্রিবেলা জেগে ওঠা একটা মেজর প্রবলেম, তেমনই কনস্টিপেশন একটা মেজর প্রবলেম, কোষ্ঠকাঠিন্য একটা মেজর প্রবলেম। প্রতিদিন আমি ক্লিনিকে পেশেন্ট দেখি যারা এসে বলে ওদের পেট সাফ হচ্ছে না। তো এটার ট্রিটমেন্ট বা রেমেডি কিন্তু মেডিকেশন নয়। ট্রিটমেন্ট বা রেমেডি হচ্ছে ফিউ লাইফস্টাইল চেঞ্জেস, ডায়েট চেঞ্জেস। তো সেগুলো কি, সেটা আমরা জেনে নেব। তো কনস্টিপেশন বেসিক্যালি হচ্ছে ইনফ্রিকুয়েন্ট বাউল মুভমেন্ট। তো ইনফ্রিকুয়েন্ট বাউল মুভমেন্টের সঙ্গে কারো হার্ড স্টুল থাকে, বা কারো ফিলিং অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, বাউল মুভমেন্টের পরও ইনকমপ্লিট ফিলিং হয়। তো সবগুলোই, বা এক্সেসিভ স্ট্রেইনিং করতে হয়, তো সবগুলোই কনস্টিপেশনের সংজ্ঞায় পড়ছে। তো সিনিয়র্সদের মধ্যে এত কনস্টিপেশনের সমস্যা কিসের জন্য দেখা দেয় সেটা আমরা ডিসকাস করব, কিন্তু তার আগে আমরা জেনে নিই যে ক্রনিক কনস্টিপেশন থাকলে কী সমস্যা হতে পারে। ক্রনিক কনস্টিপেশন যদি কারো থাকে, সেটা থেকে বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন পাইলসের সমস্যা হতে পারে, ফিশারের সমস্যা হতে পারে, হার্নিয়ার সমস্যা হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ স্ট্রেনিংয়ের জন্য, এক্সেসিভ স্ট্রেনিংয়ের জন্য। তেমনই হার্টের সমস্যার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো ক্রনিক কনস্টিপেশন থেকে এই সমস্যাগুলি দেখা দিতে পারে।
তো আমাদের সিনিয়র্সদের মধ্যে এত কনস্টিপেশনের প্রবলেম কিসের জন্য হয়? তার পেছনে কিন্তু অনেক কারণ আছে। তো এই কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে আমরা জলের পরিমাণ কমিয়ে দিই, কারণ জল বেশি নিলে আমাদের রাত্রিবেলা উঠে ইউরিন করতে হয়, তার জন্য সিনিয়ররা অনেক ক্ষেত্রে দিনের বেলাও জল নেওয়া কমিয়ে দেয়। তো জল কম নিলে কনস্টিপেশন দেখা দিতে পারে। সেকেন্ড, ফাইবার। আমাদের খাবার দাবারে রিফাইন্ড সাবস্টেন্স বেশি থাকে, যেমন বিস্কুট আমরা নিচ্ছি বা ব্রেড নিচ্ছি বা হোয়াইট রাইস নিচ্ছি, এগুলোতে কিন্তু ফাইবার থাকে না। তো ল্যাক অফ ফাইবারের জন্য আমরা ভেজিটেবলস বা ফ্রুটস তেমন পরিমাণে নিই না, তার জন্য ল্যাক অফ ফাইবারের জন্য, ফাইবার কম থাকার জন্য আমাদের কনস্টিপেশন হয়। থার্ড, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে বাওয়াল মুভমেন্টটা স্লথ হয়ে যায়, সেটা থেকেও কনস্টিপেশন হয়। 4 নম্বর, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বডি মুভমেন্টও কম হয়, আমরা ততটুকু মুভমেন্ট করি না, আর যত বডি মুভমেন্ট কম হবে সেটা থেকে আমাদের কনস্টিপেশন বাড়বে। ফিফথ, আমাদের অনেক ক্ষেত্রে আমরা আর্জ থাকে, মানে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা টয়লেটে যাই না, আমরা উইথহেল্ড করে রাখি। তো উইথহেল্ড করলেও সেটা থেকে কনস্টিপেশনের সম্ভাবনা থাকবে। সিক্সথ হচ্ছে আমাদের যে কোর মাসল, অ্যাবডোমিনাল মাসল বা পেলভিক মাসল, সেটা বয়সের সঙ্গে সঙ্গে উইক হয়ে যায়, আর সেটা থেকে আমাদের স্ট্রেন করার ক্ষমতা কমে যায়, সেটা থেকে কনস্টিপেশনের প্রবলেম হতে পারে। তেমনই ইনকারেক্ট পোশ্চারের জন্য কনস্টিপেশন হতে পারে, বা কিছু কিছু মেডিকেশনের জন্য, যেমন আয়রন সাপ্লিমেন্টেশন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন বা কোনো বিপি মেডিকেশন বা কোনো হার্ট মেডিকেশন বা কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন, এগুলো নিলেও এটা থেকে কনস্টিপেশন হতে পারে। তো কনস্টিপেশনের পেছনে বিভিন্ন কারণ আছে। তো কনস্টিপেশনকে যদি আপনাকে সুরাহা করতে হয়, তাহলে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল সেটা করতে হবে। ফার্স্ট অফ অল আপনার জল খাওয়া বাড়াতে হবে। জল কতটুকু খাবেন, কিভাবে খাবেন, অলরেডি আমরা ডিসকাস করলাম। আপনাকে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। তো ফাইবারের মধ্যে আপনি শাকসবজি নেবেন, ফলমূল নেবেন, সেটা ছাড়াও কতটুকু শাকসবজি নেবেন, প্লেটে কতটুকু শাকসবজি থাকার দরকার, কী ফলমূল নেওয়া দরকার, আর অন্য কীভাবে আপনি ফাইবারের পরিমাণ আপনার খাবারে বাড়াবেন, সেটা আমরা ডিসকাস করব। তেমন আপনার ফ্রিকোয়েন্ট মুভমেন্ট থাকতে হবে, বডি মুভমেন্ট থাকতে হবে, কারণ বডি মুভমেন্ট থাকলে সেটা থেকেই বাওয়াল মুভমেন্ট আসবে। এক্সারসাইজ আপনাকে করতে হবে। তেমনই আপনার যে বাওয়াল, যেমন অ্যাবডোমিনাল মাসল বা পেলভিক মাসেলের যেটা শক্তি, কোর স্ট্রেংথ, সেটা বাড়াতে হবে। তেমনই আপনার আর্জ, যেটা যদি আপনার টয়লেট পায়, সেটা আর্জকে আপনি উইথহেল্ড রাখবেন না। বা কিছু কিছু ক্ষেত্রে আপনার যে পোশ্চার, সেই পোশ্চারকে আপনাকে ঠিক রাখতে হবে। এই কয়েকটা জিনিস করলে আপনার যে কনস্টিপেশন, সেটা থেকে আপনি সুরাহা পেতে পারেন। তো স্পেশালি টয়লেট পোশ্চার খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে আইদার ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করছি বা ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করছি। তো ইন্ডিয়ান টয়লেটে সাধারণত আমরা স্কোয়াটিংয়ে বসি। স্কোয়াটিংয়ে বসলে আমাদের যে এই রেকটাম আর অ্যানাল ক্যানাল, এই দুটোর মধ্যে যেটা অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেলটা অনেকটাই সরল রেখায় চলে আসে। তো তার জন্য আমাদের যে ইভাকুয়েশন মানে বাওয়াল মুভমেন্ট যেটা, সেটা অনেকটাই ইজি হয়। কিন্তু সেটাই যখন আমরা ওয়েস্টার্ন টয়লেটে বসছি, তখন আমাদের যে রেকটাম আর অ্যানাল ক্যানাল, সেটার মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, আর এই অ্যাঙ্গেলেশন তৈরির জন্য আমাদের যে বাওয়াল মুভমেন্ট, সেই বাওয়াল মুভমেন্টটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো অনেক ক্ষেত্রেই আমাদের আর্থ্রাইটিস সমস্যা আছে বা অন্য সমস্যা আছে, বা আমাদের হয়তোবা ইন্ডিয়ান টয়লেট নেই, তো তার জন্য আমরা ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করছি। তো ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করলে যেহেতু এই প্রবলেমটা আছে, রেকটামের অ্যানাল ক্যানালের মধ্যে অ্যাঙ্গেলটা বেশি থাকে, তার জন্য ইভাকুয়েশনের সমস্যা হয়। সেটা প্রতিরোধ করতে গেলে, সেটা প্রিভেন্ট করতে গেলে, আপনি যখনই ওয়েস্টার্ন টয়লেটে বসবেন, পায়ের নিচে একটা প্ল্যাটফর্ম দেবেন, যেন পাটা আপনার একটু উঁচুতে থাকে, যেটা আমরা এই স্লাইডে দেখাচ্ছি। আর সেই উঁচুতে পাটা রাখলে আপনার এই অ্যাঙ্গুলেশন যেটা, সেটা অনেকটাই সরল রেখায় চলে আসবে, সেটা থেকে আপনার ইভাকুয়েশন অনেকটাই সহজতর হবে। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। তেমনই আপনাকে বডি মুভমেন্ট, আপনার এক্সারসাইজ করতে হবে। সবসময় চুপচাপ বসে থাকবেন না, বিছানায় শুয়ে থাকবেন না। এটা করলে আপনি যদি বডি মুভমেন্ট বাড়াতে পারেন, এক্সারসাইজ, যে কোনো এক্সারসাইজ, হাঁটাচলা বা যে কোনো এক্সারসাইজ যদি আপনি করেন, আপনার কনস্টিপেশন সেটাকে প্রিভেন্ট করবে। তেমনই আমাদের যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম, যে আমাদের অ্যাবডোমিনাল মাসল, পেটের মাসল বা পেলভিকের মাসল, সেটা যদি উইক থাকে, সেটা থেকেও আমাদের কনস্টিপেশন হয়। আর উইক কিসের জন্য? ইউজুয়ালি আফটার 60 সবারই এই পেটের মাসল বা পেলভিক মাসল উইক থাকে। আর এই উইকনেসটা কাটাতে গেলে আপনার কিছু কিছু এক্সারসাইজ করতে হবে। সিম্পল এক্সারসাইজ, যেমন আপনার সিম্পল অ্যাবডোমিনাল ব্রিদিং করতে পারেন, বা কিছু যোগা স্ট্রেচিং করতে পারেন। স্পেশালি আপনি মলাসন করতে পারেন বা পবন মুক্তাসন করতে পারেন, যেটা আমরা এই স্লাইডে দেখাচ্ছি। মলাসন বেসিক্যালি গার্ল্যান্ড পোজ, যেটা আমরা স্কোয়াটিংয়ে বসি, সেটা থেকে আমাদের অ্যাবডোমিনাল মাসল আর পেলভিক ফ্লোর মাসল অনেকটা স্ট্রেংথ বাড়ে। তেমনই যদি আপনি পবন মুক্তাসন করছেন, আপনি শুয়ে যদি আপনার পাটা
চেস্টের পাশে নিয়ে আসছেন, তাহলে আপনার সেটা থেকে অ্যাবডোমেনাল মাসেলের স্ট্রেংথেনিং বাড়বে, সেটা থেকে কনস্টিপেশন প্রিভেনশন হবে। তো এই দুটো আসন আপনি করতে পারেন। তেমনি আপনার যদি আর্জ থাকে, আর্জকে কখনোই অবহেলা করবেন না। আর্জ হলে সঙ্গে সঙ্গে আপনি টয়লেটে যান, আদারওয়াইজ আপনার এটা ক্রনিক কনস্টিপেশন করবে। আর তেমনই কোমরে বসে আপনি নিউজ পেপার পড়বেন না বা মোবাইল ফোন দেখবেন না, এটা থেকে আপনার ওয়ান্স এগেইন কনস্টিপেশনের সমস্যা বাড়তে পারে। তেমনই লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে কিছু কিছু খাবার দাবারও চেঞ্জ করলে আপনি কনস্টিপেশন থেকে রেহাই পেতে পারেন। যেমন ফাইবার বাড়াতে যাবেন না খাবার দাবারে। ফাইবার কী করে বাড়াবেন? শাকসবজি নেবেন, ফলমূল নেবেন। ফলমূলের মধ্যে স্পেশালি আপনি পেয়ারা নিতে পারেন, বা আপনি পাপায়া নিতে পারেন, আপনি কিউই নিতে পারেন, যেটা থেকে আপনার কনস্টিপেশন সুরাহা হতে পারে। তেমনই আপনি কিছু ফাইবার ইনক্রিজ করার জন্য আপনি আপনার যে প্লেটের যেটা কম্পোজিশন, আপনি যে থালাটা নিচ্ছেন, সেই থালা অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় থালায় স্পেশালি কার্বোহাইড্রেট হেভি। আমাদের থালাতে 70% ভাত থাকে বা রুটি থাকে, শাকসবজির পরিমাণ কম থাকে, প্রোটিনের পরিমাণ কম থাকে। তো সেই থালাকে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। যেটা কার্বোহাইড্রেট হেভি সেটা থেকে আপনাকে ফ্রুটস বা ফাইবার হেভি রাখতে হবে। 50% আপনার থালা বেসিক্যালি ভেজিটেবলস বা স্যালাড থাকবে, বাকি 25% থাকবে প্রোটিন, বাকি 25% থাকবে আপনার বিভিন্ন সিরিয়ালস, যেমন ভাত হতে পারে বা রুটি হতে পারে, মিলেটস হতে পারে বা রাজগিরা হতে পারে বা কিনোয়া হতে পারে, যে কোনো কিছু। তো বেসিক্যালি 50% আপনার যে থালা সেটা ভেজিটেবলস থাকবে, যেটা আপনাকে প্রচুর পরিমাণে ফাইবার দেবে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, আপনার কনস্টিপেশনের জন্য বেটার। তেমনই যদি আপনার ফাইবার আপনাকে ইনক্রিজ করতে হয়, কিছু কিছু সিডস আপনি নিতে পারেন, যেমন বেসিল সিডস, চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিডস। স্পেশালি চিয়া সিডস অ্যান্ড ফ্ল্যাক্স সিডসে ফাইবার আছে, কিন্তু সবথেকে বেশি ফাইবার আছে বেসিল সিডসে। তো আপনাকে যদি কনস্টিপেশন প্রিভেন্ট করতে হয়, আপনি বেসিল সিডস ব্যবহার করুন। স্পেশালি বেসিল সিডস আপনি জলে ভিজিয়ে রাখুন, জলে ভিজিয়ে রাখলে সেটা ফুলে যায়, তারপর নেক্সট দিন সেটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি দইয়ে দিতে পারেন বা দুধের সঙ্গে মিশিয়েও নিতে পারেন। আপনি সেম চিজ চিয়া সিডসের সঙ্গে করতে পারেন, আপনি জলে ভিজিয়ে নেক্সট দিন সেটা নিতে পারেন। তেমনই আপনাকে যদি ফ্ল্যাক্সিড নিতে হয়, ফ্ল্যাক্সিড আপনি মিক্সিতে গুঁড়ো করে সেটা আপনি ফ্রিজে জমিয়ে রাখুন, আর নেক্সট ডে যদি আপনি দইয়ের সঙ্গে ব্যবহার করছেন, 2 চামচ আপনি ফ্ল্যাক্সিড দিতে পারেন। তো এইভাবে আপনি আপনার ফাইবার ইনটেক বাড়াতে পারেন। তেমনই ফাইবার ইনটেক বাড়ানোর জন্য আপনি প্রুনস নিতে পারেন। প্রুনস বেসিক্যালি এক ধরনের ফল, সেটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, তার সঙ্গে প্রুনসে আছে সরবিটল, যেটা বেসিক্যালি একটা ল্যাক্সেটিভের কাজ করছে। তো প্রুনস আপনি দিনে যদি আপনি 3-4টাও নিতে পারেন, বা আপনার যদি ডায়াবেটিস থাকে, সুগার যদি বেশি থাকে, তাহলে দিনে 1-2টো নিতে পারেন। সেটা আপনি এমনি জলে ভিজিয়ে এমনিতেই নিতে পারেন, বা আপনি প্রুনসটা অন্য জিনিসে আপনার দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে পারেন, বা আপনার স্মুদির সঙ্গে মিশিয়ে নিতে পারেন, বা অন্য জিনিসের সঙ্গে মিশিয়ে আপনি নিতে পারেন। তো স্পেশালি আপনি কয়েকটা জিনিস যদি একসঙ্গে মিশিয়ে নিচ্ছেন, তাহলে সেটা আপনার কনস্টিপেশনের জন্য খুব ভালো, আপনার স্বাস্থ্যের জন্য ভালো। স্পেশালি আপনি যদি দই নিচ্ছেন, ঘরে পাতার দই, তার সঙ্গে আপনি বিভিন্ন সিডস নিচ্ছেন, যেমন চিয়া সিডস বা বেসেল সিডস বা ফ্ল্যাক্স সিড, এগুলোর সঙ্গে আপনি 2-3টে প্রুনস নিলেন, তার সঙ্গে আপনি অ্যালমন্ড দিলেন, ওয়ালনাটস দিলেন, বা আপনি একটু ডেটস দিতে পারেন। সেটা নিয়ে যদি আপনি একটা ডিশের মতো বানান, তাহলে সেটা আপনার কনস্টিপেশন প্রিভেন্ট করবে, কারণ এটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। তেমনই এটা আপনাকে স্যাটাইটি দেবে, আপনার ফুলনেস দেবে, আর সেটা থেকে আপনার বারবার খিদে পাবে না, আপনার ওজনও কমবে, আপনার সুগারও কমবে, অ্যান্ড আপনার কনস্টিপেশনও সেটা প্রিভেন্ট করবে। তো কনস্টিপেশনের জন্য এই কয়েকটা জিনিস আপনি করলে কনস্টিপেশন আপনি প্রিভেন্ট করতে পারেন। তেমনই আরেকটা মেন প্রবলেম হচ্ছে এল্ডারিজের ক্ষেত্রে গ্যাসের প্রবলেম। গ্যাসের প্রবলেম তখনই হবে যখন আমাদের স্টমাকের যেটা অ্যাসিড, সেই অ্যাসিডটা স্টমাকে না থেকে আমাদের খাদ্যনালীতে চলে আসছে। অ্যান্ড খাদ্যনালীতে আসার জন্য এই স্টমাক অ্যাসিডটা খাদ্যনালীকে ইরিটেট করছে, যেটা থেকে আমাদের চেস্ট পেইন হয়, হার্ট বার্ন হয়, বা আমাদের ব্লোটিং সেন্সেশন হয়। তো গ্যাসের পেছনে বা রিফ্লাক্সের পেছনে অনেক কারণ আছে। তো এটা রেমেডি হিসেবে আপনি কী করতে পারেন? রেমেডি হিসেবে আপনি করতে পারেন যে আপনার ওয়ান্স এগেন আপনি যখন খাবার খাবেন, রাত্রিবেলার খাবারটা আপনাকে লাইট থাকতে হবে। রাত্রিবেলার খাবার আর ঘুমের মধ্যে 3 ঘন্টার মতো একটা গ্যাপ দিতে হবে। আর যখনই আপনি রাত্রিবেলা ঘুমোবেন, আপনি লেফট সাইডে ঘুমোবেন, বাঁ পাশে কাত হয়ে ঘুমোবেন, ডান পাশে ঘুমোবেন না। আর আপনার মাথাটা, বিছানার মাথাটা একটু 6 থেকে 8 ইঞ্চি একটু উপরে রাখলে সেটা থেকেও আপনার গ্যাসের সমস্যা উপশম হতে অনেকটা সাহায্য করবে। তেমনই খাবার দাবার আপনি একটু চেঞ্জ করতে পারেন, স্পেশালি যেটা বেশি অ্যাসিডিক ফুড সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, আর অ্যালকালাইন ফুড বেশি আপনাকে নিতে হবে। তো অ্যাসিডিক ফুডের মধ্যে পড়ছে স্পেশালি ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্ক বা সোডা, এগুলোতে প্রচুর পরিমাণে অ্যাসিডিক সাবস্টেন্স থাকে। তেমনই যেগুলো সিট্রাস ফ্রুটস, যেমন লেবু, কমলা লেবু, পাইনঅ্যাপেল, আনারস বা গ্রেপস, এগুলো
বা এগুলোর যে জুস এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনার গ্যাসের সমস্যা এক্সেসিভ পরিমাণে থাকে। তেমনই কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ বা কাঁচা টমেটো, যদিও এটা স্বাস্থ্যের জন্য ভালো কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ, কিন্তু আপনার যদি অ্যাক্টিভ গ্যাসের সমস্যা থাকে তাহলে খালি পেটে কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ নেবেন না। তেমনি আপনাকে অ্যালকালিন কিছু কিছু ফল নিলে সেটা আপনার জন্য ভালো, আপনার গ্যাসের সমস্যা উপশমে সাহায্য করবে। যেমন কলা নিতে পারেন, বা আপনি ওয়াটারমেলন নিতে পারেন, আপনি পাপায়া নিতে পারেন, আপনি পেয়ার নিতে পারেন, বা আপনি অ্যাভোকাডো নিতে পারেন। এগুলো আপনার কনস্টিপেশনে আপনার গ্যাস প্রিভেনশনে সেটা আপনার সাহায্য করবে। তেমনই কিছু কিছু জিনিস, যেমন স্পেশালি ফ্রাইড আইটেমস যদি আপনি নিচ্ছেন, স্পেশালি চানাচুর, ভুজিয়া, সিঙ্গাড়া, কচুরি, এগুলো এক্সেসিভলি ফ্রাইড আইটেমস নিলে আপনার রিফ্লাক্স বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তেমনই আমাদের মধ্যে অনেকেই আছে যারা দুধ হজম করতে পারি না, কারণ দুধের মধ্যে আছে ল্যাকটোজ, যেটা কার্বোহাইড্রেট, অ্যান্ড ল্যাকটোজ কার্বোহাইড্রেট আমরা টলারেট করতে পারি না, তার জন্য আমাদের বদহজম হয়। তেমনই আমাদের মধ্যে অনেকেই আছে যারা গমের জিনিস সহ্য করতে পারে না, আটা বা ময়দা বা ডালিয়া, কারণ এটাতে আছে, গমে আছে গ্লুটেন নামে একটা প্রোটিন, আর এই গ্লুটেন প্রোটিন আমরা হজম করতে পারি না, কারণ আমাদের এই এনজাইমটা নেই। তো সেটা গমের জিনিস ব্যবহার করলেও আমাদের এই ইনডাইজেশন বা ডিসপেপসিয়া, ব্লোটিং সেন্সেশন ওগুলো হয়, যেটা থেকে আমাদের বিভিন্ন গ্যাসের সমস্যা হয়। তেমনই আপনাদের এক্সেসিভ টি কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে, অ্যান্ড স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যাভয়েড রাখতে হবে। তো এই কয়েকটা জিনিস সিম্পল লাইফস্টাইল চেঞ্জ করলে আপনি গ্যাস থেকে বা অম্বল থেকে আপনি বিরত মুক্তি পেতে পারেন। তেমনই কয়েকটা সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস, স্পেশালি আপনি যদি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ বা ব্রিদিং এক্সারসাইজ বা কিছু যে আসন করছেন, সেটা করলেও আপনার যেটা কমন প্রবলেম, যেমন গ্যাসের প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম, ঘুমের প্রবলেম, ইভেন আর্থ্রাইটিস প্রবলেম, জয়েন্টের প্রবলেম, সেটা থেকে আপনি অনেকটা রেহাই পেতে পারেন। আর এগুলো করাটা ইজি, খুব ডিফিকাল্ট না, বাড়িতে বসে আপনি করতে পারেন। স্পেশালি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আপনি শুরু করতে পারেন, চেয়ারে বসে আপনি করতে পারেন, যেমন আপনার রিস্ট মুভমেন্ট করতে পারেন, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, দুদিকেই করতে পারেন। তেমনই আপনি শোল্ডার মুভমেন্ট করতে পারেন, দুটো শোল্ডার ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, 10 বার ক্লকওয়াইজ, 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ। আপনি নেক মুভমেন্ট করতে পারেন, ডান দিকে বাঁ দিকে 10 বার, বা আপনি আপ বা ডাউন মুভমেন্ট করতে পারেন, নেক মুভমেন্ট। তেমনি আপনি অ্যাঙ্কেল মুভমেন্ট করতে পারেন, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ওগুলো করলে আপনার জয়েন্টের মোবিলিটি বাড়বে, সেটা থেকে আর্থ্রাইটিসের সমস্যা হবে না। তেমনি আপনি কিছু আসন করতে পারেন, স্পেশালি যেমন আমরা স্লাইডে যেটা দেখাচ্ছি, যেমন তারাসন আপনি করতে পারেন, বা পবন মুক্তাসন করতে পারেন, সহজ ভুজঙ্গাসন করতে পারেন। এটা করলে আপনার কনস্টিপেশনের সমস্যা বা অন্যান্য প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, গ্যাসের প্রবলেম থাকবে না। তেমনই আপনার কিছু ব্রিদিং এক্সারসাইজ, স্পেশালি অ্যাবডোমিনাল ব্রিদিং বা হ্যান্ড স্ট্রেচ ব্রিদিং বা হ্যান্ড ইন আউট ব্রিদিং, অ্যান্ড অনুলোম বিলোম বা মাইন্ডফুলনেস মেডিটেশন, এটা করলে আপনার স্ট্রেস, অ্যাংজাইটি রিলিফ হবে, আপনার ঘুম ভালো আসবে, আপনার অন্যান্য গ্যাসের সমস্যা বা অন্যান্য সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন। এই কয়েকটা লাইফস্টাইল অবলম্বন করলে আপনি ডেফিনেটলি আপনার যে এজ রিলেটেড প্রবলেম, যেমন স্লিপ প্রবলেম, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন অ্যাট নাইট, বা কনস্টিপেশন বা আর্থ্রাইটিস সমস্যা, এগুলো থেকে আপনি ইজিলি উইদাউট মেডিকেশনে আপনি সেটা রেহাই পেতে পারেন। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকলে আপনি আপনার বাড়িতে যে সিনিয়র আছে, সিনিয়রকে এটা দেখান বা সিনিয়রের সঙ্গে শেয়ার করুন, বা যদি আপনি কাউকে জানেন যিনি সিনিয়র, যিনি এই প্রবলেমে ভুগছেন, এই ভিডিওটা আপনি শেয়ার করলে ওনার অনেকটাই জিনিসে সেটা সুরাহা হতে পারে। কারণ আলটিমেটলি এজ ইজ জাস্ট এ নাম্বার। আপনি যদি প্রপার লাইফস্টাইল অবলম্বন করছেন, তাহলে এজ রিলেটেড কোনো প্রবলেম আপনার হবে না। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন। অ্যান্ড আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিও দেখুন, যেটাতে আমি ডিসকাস করেছি যে কী খাবার খেলে, 5টি কী খাবার খেলে আপনার ব্লাড প্রেশার অনায়াসে কন্ট্রোল থাকতে পারে।